প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হাই ফ্রেন্ড, আমি সঞ্জিত আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকে যে ভিডিওটি তোমাদের জন্য এসেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে কাদের জন্য ভিডিওটি হচ্ছে আসন্ন 2021 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আর আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় ফিজিক্সের যে পার্টটা রয়েছে গ্যাসের আচরণ, এই পার্টটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আর এই আলোচনাটি করেছে বালুরঘাট বিএড কলেজের একজন মহান শিক্ষক শ্রী শোভন ঘোষ। তো তোমরা যদি শোভন ঘোষ স্যারের এই ক্লাসটি দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞানের সেকেন্ড যে অধ্যায় গ্যাসের আচরণ, এটা সম্পর্কে একটা বিস্তর জ্ঞান লাভ করতে পারবে এবং এখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর স্যারের পড়ানো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের জানাতে সাহায্য করবে। আর তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এবার একটা বিশেষ ঘোষণা বলি বালুরঘাট ছাত্রছাত্রীদের জন্য, যারা বালুরঘাটে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, যারা 9 থেকে 12-এ পড়ছো, 9, 10, 11, 12, তারা যদি শোভন ঘোষ স্যারের কাছে ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স বিষয়টি পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি একটু পরে ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। নমস্কার, আমি শ্রী শোভন ঘোষ, একজন পদার্থবিজ্ঞানের শিক্ষক। এই বর্তমান পরিস্থিতিতে লকডাউনের জেরে ছাত্রছাত্রীদের কিছু পড়াশোনার সমস্যা হচ্ছে। এই সমস্যার জেরে ইউথফুল স্টাডি সেন্টার পক্ষ থেকে গ্যাসের আচরণ এই বিষয়টি পড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। তো আমি প্রথম চ্যাপ্টার যেহেতু হয়ে গেছে, আমি এই দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করব। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তবে তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তাহলে আজকে আমরা বিষয়, যেহেতু ভৌত বিজ্ঞান রয়েছে ক্লাস 10ম শ্রেণী, ভাবমূল হচ্ছে গ্যাসের আচরণ আর উপভাবমূল হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ। ঠিক আছে? সাধারণত পদার্থ 3 রকম ভৌত অবস্থায় থাকতে পারে। ছিল কি কি না, সেগুলো হচ্ছে কঠিন, 2 নম্বর তরল, 3 নম্বর হচ্ছে গ্যাসীয়। তো যেহেতু আমরা গ্যাসের চ্যাপ্টার পড়ছি, কিন্তু গ্যাসের আচরণ বা গ্যাসের কিছু বৈশিষ্ট্য আমরা আগে প্রথমে জেনে নেব। ঠিক আছে? তাহলে প্রথম যে বৈশিষ্ট্যগুলো আমরা গ্যাসে দেখতে পাবো এটা কি না, গ্যাসের হচ্ছে কি না নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। গ্যাসের কোনো হচ্ছে নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। যে পাত্রে রাখা হবে সেই পাত্রে সে হচ্ছে তার আকার আয়তন ধারণ করবে। যেরকম পাত্র হবে, যেমন এটা বড় পাত্র, এটা ছোট পাত্র, তাহলে যেরকমভাবে যেই পাত্রে থাকবে সেই পাত্রে সে সেরকম আকার বা তার আয়তন ধরে রাখবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট তোমরা নোটিং করে নেবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট পাত্রে গ্যাসকে যদি আবদ্ধ রেখে তার কি হয়, চাপ বাড়ানো যায়, তাহলে কী হবে, তার আয়তনটা কমবে। সাপোজ ধরো আমি এখানে একটা পিস্টন রেখেছি, এই পিস্টনের এটাকে আমি হচ্ছে প্রেশার দিচ্ছি, হচ্ছে এক্সটার্নাল প্রেশার, কি এক্সটার্নাল, এরকম মনে করো ভি আয়তনে যদি গ্যাস থাকে, হ্যাঁ, ভলিউম, তাহলে কী হবে না, এটা আস্তে আস্তে যখন প্রেশারটা এখানে বাড়াবো তখন গ্যাসের আয়তনটা কী হবে না, কমবে। যদি প্রথম অবস্থায় গ্যাস থাকে হচ্ছে ভি, ক্যাপিটাল ভি, আর প্রেশার বাড়ানোর পরে যদি ভি আয়তন কমে, তাহলে এখন যে গ্যাসের আয়তনটা হলো সেটা হচ্ছে ভি মাইনাস স্মল ভি, তাহলে এই পরিমাণ গ্যাসের আয়তন কমবে। ঠিক আছে?
তারপরে কি আছে না, আবার চাপ স্থির রেখে যদি হচ্ছে উষ্ণতা কমালেও সেখানেও গ্যাসের আয়তন কী হবে, কমে যাবে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আসবো যে গ্যাস যে পাত্রে রয়েছে সেই পাত্রের দেওয়ালে সবসময় কি করে না হচ্ছে একটা চাপ প্রয়োগ করে। ঠিক আছে, যদি আমরা এভাবে বলতে পারি যে গ্যাসের যে চাপ প্রয়োগ করছে সেটা কী করে বুঝবো আমরা, যে আমরা দেখেছি যে আমরা যদি বেলুনের ফোলাই তো দেখা যাবে যে বেলুন যখন আমরা ফোলাচ্ছি তখন বাতাসটা ভেতরে ঢুকলো, হ্যাঁ, এবং ফোলার কারণে তার হচ্ছে ভেতরে প্রেশারটা বেশি, বাইরের প্রেশারটা হচ্ছে কম, হ্যাঁ, সে তার পাত্রের দেওয়ালে সে চাপ প্রয়োগ করছে। তো এখানে আমরা যদি আমি বলি যে চাপগুলো এইভাবে লম্বভাবে আসছে, হ্যাঁ, বা চাপগুলো এইভাবেও বিভিন্ন পাত্রের দেওয়ালে সে দিচ্ছে, যদি আবদ্ধ পাত্র তাহলে সব দিকেই সে চাপ প্রয়োগ করতে থাকবে। ঠিক আছে, এখানে যে এই এরিয়ার মধ্যে যদি আমরা এটাকে ধরে নিই এরিয়াটা এ, এবং লম্বভাবে যে চাপটা প্রয়োগ করছে সেটা যদি তোমার পি হয়, তাহলে এখানে আমরা বলতে পারি একটা সমীকরণ এখানে লিখবো যে পি সমান হচ্ছে এফ বাই এ। এখানে এফ সমান কি না, এখানে এফ সমান হচ্ছে প্রযুক্ত বল ডিভাইড বাই কি না হচ্ছে ক্ষেত্রফল সমান, এটা হচ্ছে পি সমান এফ বাই। এটা একটা গাণিতিকের মতো সমীকরণ মনে রাখতে হবে যে গ্যাসের চাপ কত, কোনো একটা আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পি সমান এফ বাই এ, যেখানে এফ সমান হচ্ছে প্রযুক্ত বল আর এ হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এবার আমরা চাপের বিভিন্ন একক সম্বন্ধে একটু জেনে নেব। চাপের যে এসআই এককটি রয়েছে সেটি হচ্ছে কি না নিউটন পার মিটার স্কোয়ার। কেন আমি আগেই বলি কি চাপ পি সমান হচ্ছে এফ বাই এ, এইটা আমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট। তাহলে এফ বাই এ, তাহলে এফ মানে হচ্ছে কি এখানে ফোর্স প্রযুক্ত বল, আর এ হচ্ছে ক্ষেত্রফল, যে কতটা এরিয়ার মধ্যে সে তার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এ। আচ্ছা, এবার তাহলে এখানে নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে আমরা জানি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে আমরা জানি আগে থেকে যে 10⁵ ডাইন, এবং 1 মিটার স্কোয়ার 10⁻4 সেমি স্কোয়ার। কারণটা কি যে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তাহলে মিটার স্কোয়ার 100 ইন্টু 100, তাহলে 10⁻4টা শূন্য, 1-4টা শূন্য, সেমি ইন্টু সেমি স্কোয়ার 10⁻4 সেমি স্কোয়ার। যাই তোমরা এইভাবে ক্যালকুলেশন করে নেবে এটা মনে রাখার জন্য। এবার আমি আসছি পাস্কেল, এটা একটা একক। পাস্কেল 1 পাস্কেল ইকুয়াল টু হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার। আবার আমরা জানি যে 1 নিউটন মানে হচ্ছে কত না 10⁵ ডাইন। আচ্ছা, আর 1 মিটার স্কোয়ার আমরা পেয়ে গেছি কত না 10⁻4 সেমি স্কোয়ার। তাহলে 10⁵ ডিভাইড বাই 10⁻4, এটা করলে কাটাকাটি করলে আসছে কত হ্যাঁ 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে 1 পাস্কেল ইকুয়াল টু আমরা বলতে পারি যে 1 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে কি আসছে, অতএব 1 পাস্কেল সংক্ষেপে পিএ ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা তোমাদেরকে পরীক্ষার জন্য মনে রাখতে হবে। 1 পাস্কেল ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, এবারে আমরা বায়ুমণ্ডলের চাপ, যেটা আমরা জানি যে অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ারটাকে আমরা সংক্ষেপে লিখছি হচ্ছে এটিএম। এটিএম মানে হচ্ছে ব্যাংকের কোনো এটিএম না, এটিএম অ্যাটমসফিয়ার বায়ুর চাপ। সেটা কত না হচ্ছে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপের সমান। 76 সেন্টিমিটার প্রেসার অফ এইচ, এই জিনিস মার্কারি পারো। এবার এটাকে আমরা যদি তাহলে 1 এটিএম লিখি, তাহলে 1 এটিএম ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে এটা সংক্ষেপ যেটা আছে যে পারদের উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এটাকে আমরা ম্যাথামেটিক্যালি এভাবে লিখি যে এইচ ইন্টু ডি ইন্টু জি। এখানে এইচ হচ্ছে পারদ উচ্চতা, ডি হচ্ছে ঘনত্ব মানে পারদের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার এই ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই তাহলে কিন্তু আমরা এখানে 1 এটিএম এর মান আমরা পেয়ে যাব। এইচ হচ্ছে 76 সেন্টিমিটার বরাবর, পারদের ঘনত্ব ডিটা হচ্ছে কত না 13.6, তাহলে আমরা এখানে বসাবো 13.6,
আর জি এর ভ্যালু আমরা যেটা জানি হচ্ছে সিজিএসে কত না 980। তাহলে এখানে আমরা বসে হচ্ছে 9 পার সেমি স্কোয়ার। ঠিক আছে, প্রেসার। এবারে আমরা এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা পাবো যে 1.01325 ইন্টু 10⁶ 9 পার সেমি স্কোয়ার। এটা জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করলে আমাদের এটা চলে আসবে 1.01325 ইন্টু 10⁶ 9 পার সেমি স্কোয়ার। এবার আমরা আগে একটু পড়ে নিয়েছিলাম যে 1 পাস্কাল ইকুয়াল টু আমরা পড়ে নিয়েছিলাম 10⁹ পার সেমি স্কোয়ার। মনে রাখতে হবে 1 পাস্কাল ইকুয়াল টু 10⁹ পার সেমি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে 10⁹ পার সেমি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা কী পাবো এখানে? তো এটাকে আমরা ডিভাইড করছি 1.01325 ইন্টু 10⁶ ডিভাইড বাই 10 করলে আমরা কী পাবো না একটা শূন্য এখানে কমে যাবে। তাহলে 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। তাহলে 1 ATM তাহলে কী এলো? তাহলে 1 ATM অতএব এখান থেকে আমরা লিখতে হবে 1 ATM ইজ ইকাল টু পাচ্ছি কত না 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। আচ্ছা, এবার আমরা আরেকটা ইকুয়াল সমাধান করতে বার চাপের উপর একটা বার। তাহলে 1 বার ইকুয়াল টু হচ্ছে 10⁶ 9 পার সেমি স্কোয়ার। এবার আমরা তাহলে 1 যদি এটিএম চাই রিলেশন করতে চাই তাহলে বারের সাথে রিলেশন, তাহলে 1 ATM অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়াল টু আমরা 10⁶ দিয়ে ভাগ করে দেবো, ওটা যা ছিল। তাহলে ভাগ করে দিলে আমার কত চলে আসবে? তাহলে কত সেটা করে দেখাই 1.01325 ইন্টু 10⁶ 9 পার সেমি স্কোয়ার ডিভাইড বাই 10⁶। তাহলে কাটাকাটি করলে কত আসছে? কেটে গেল। তাহলে 1.01325 বার ATM ইজ ইকাল টু এটা। তাহলে আমরা রাখবো যে 1 ATM ইজ ইকাল টু কত না 1.01325 বার। এবার আমরা আসছি চাপের পরিমাপ। চাপের পরিমাপ আমরা কোন যন্ত্রের সাহায্যে করে থাকি সেটা আমি বলবো। যে গ্যাসের চাপ পরিমাপ করতে গেলে যে যন্ত্রটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে কি বললাম? যে চাপের পরিমাপ। চাপের পরিমাপ করতে গেলে তাহলে আমরা কিসের কি পরিমাপ করছি? গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ যে পরিমাপ করব তাহলে গ্যাসের চাপ এটা যে পরিমাপ করব তার যন্ত্রের নাম হচ্ছে কি না ম্যানোমিটার। নম্বরে বায়ুমণ্ডলের যে চাপ মাপা হয় সেই যে চাপ মাপা তার যন্ত্রের নাম হচ্ছে কি না হচ্ছে ব্যারোমিটার। তাহলে বায়ুমণ্ডলের চাপ এটা আমার হচ্ছে কি না হচ্ছে ব্যারোমিটার। তাহলে তোমার পার্থক্যটা বুঝতে পারলে যে গ্যাসের চাপ যখন একটা কোনো কন্টেনারের মধ্যে আছে তখন যেটাকে আমরা মাপছি এটা হচ্ছে ম্যানোমিটার। ফর বায়ুমণ্ডলিক প্রেসার যখন আমরা ক্যালকুলেট করবো তখন সেটা হচ্ছে ব্যারোমিটার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসছি নেক্সট গ্যাসের সূত্রাবলী। এবার আমরা আসছি গ্যাসের সূত্রাবলী। গ্যাসে কী কী সূত্রাবলী রয়েছে? গ্যাস সম্পর্কে বিভিন্ন রকম আবিষ্কার অনেক কিছু হয়েছে, তার মধ্যে বেসিক যে আমাদের সূত্রগুলি ক্লাস 10-এর জন্য দেওয়া হয়েছে সেগুলি সম্পর্কে আমি আলোচনা করব। 1 নম্বর হচ্ছে কী দেওয়া আছে না বয়েলের সূত্র। বয়েলস ল। 2 নম্বর আছে চার্লসের সূত্র। আর অনেক সূত্র আছে, বেসিক্যালি দুটো আলোচনা করবো আপাতত এখন। তাহলে ফার্স্ট আমি আছি হচ্ছে বয়েলসের সূত্র। তাহলে বয়েলসের সূত্র কী বলেছে এখানে? হ্যাঁ, বয়েলস সূত্র বলা হয়েছে যে যদি হচ্ছে উষ্ণতা স্থির থাকে, তাহলে উষ্ণতা যদি স্থির থাকে মানে কি টি স্থির যদি থাকে, উষ্ণতা স্থির, টি মিনস হচ্ছে উষ্ণতা স্থির থাকে, তাহলে কোনো হচ্ছে না গ্যাসের যে আয়তন সেটা তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যখন কি হবে না টি স্থির থাকবে এবং হচ্ছে গ্যাসের ভর স্থির থাকবে, এই দুটো স্থির থাকবে, তখন কি হবে না ভি ভ্যারিসটা সমান বাই পি, তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে।
এবার এই ব্যস্তানুপাতিক তুলতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক লাগাতে হবে, কে ইন্টু 1/p। ঠিক আছে, এবার আমরা লিখে লিখতে পারি কে হচ্ছে কি, এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক যেগুলো হচ্ছে কি, যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এবার আমরা এটাকে গুণ করে দিই অর দিয়ে বা, তাহলে পিভি সমান আমরা কী পেয়ে যাবো, কে। তাহলে আমরা পেয়ে গেছি কি পিভি সমান কে, কে একটা ধ্রুবক। এভাবে আমরা যদি হচ্ছে স্থির উষ্ণতায় অনেকগুলো আমরা গ্যাস নিই, গ্যাসের কন্টেনার নিয়ে যদি আমরা এক্সপ্লেন করি যে এটা হচ্ছে ভলিউম মনে করো হচ্ছে V1, প্রেসার P1, আর একটা গ্যাসের কন্টেনার মনে করো ভলিউম V2, প্রেসার হচ্ছে P2। তাহলে এভাবে আমরা রিলেশন করতে পারি যে স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় P1 V1 সমান P2 V2 সমান K, এটা হচ্ছে রিলেশন। তাহলে এইভাবে আমরা বয়েল সূত্র পেলাম। এবার আমরা আসছি বয়েল সূত্রের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বয়েল সূত্র, ঠিক আছে। তো আমরা হচ্ছে বয়েল সূত্রে যেটা পেলাম এখানে কি, যে ভি ভ্যারিসাস 1/p। তো সাধারণত আমরা ডান দিকে যেটা থাকে সেটাকে আমরা স্বাধীন চল হিসেবে ধরে নেব। স্বাধীন চল যেগুলো হয়, স্বাধীন চলকে কী করবো না, আমরা এক্স অ্যাক্সিসে নেব, আর যেগুলো হচ্ছে অধীন চলক, অধীন চলক এগুলোকে আমরা সাধারণত ওয়াই অ্যাক্সিসে পুট করি। সেই হিসাবে প্রেসারকে আমরা হচ্ছে স্বাধীন চলক হিসেবে ধরে নিয়েছি। তো সেই কারণে আমি এখানে এক্স অ্যাক্সিসে পুট করেছি এক্স, আর আয়তনকে আমরা হচ্ছে যেহেতু অধীন চলক এটাকে আমরা ধরে নিয়েছি ওয়াই অ্যাক্সিস। ভি ভার্সাস পি, এখানে পি আর ভি এর আমরা হচ্ছে গ্রাফ প্লট করছি। যদি প্রেসার বাড়ায় তাহলে কি হচ্ছে, প্রেসার বাড়ালে কী হবে, আয়তন কমবে, যেহেতু হচ্ছে ব্যস্তানুপাতিক। এইটা বাড়ালে পি বাড়ালে ভি কমবে, আবার ভি বাড়ালে পি কমবে। সেক্ষেত্রে প্রেসার যখন 1 তখন ভলিউম দেখতে পাচ্ছি কত, 4। তাহলে 1 যে প্রেসার এনবসি প্রেসার তখন হচ্ছে কি, তখন আয়তনটা হচ্ছে 4। যখন প্রেসার আবার বাড়ালাম তখন আয়তনটা কি হচ্ছে 3, কমছে। হ্যাঁ, প্রেসার বাড়ালাম, আবার এখানে যখন 3 করেছি তখন হচ্ছে 2। তাহলে প্রেসার যখন বাড়ছে তাহলে ভলিউমটা কি আস্তে আস্তে কমছে। প্রেসার যত বাড়াবো ভলিউম তত কমবে। সেই হিসাবে আমরা যে গ্রাফটা প্লট করেছি এটা কি হচ্ছে একটা সমবরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এইভাবে আমরা T1 উষ্ণতায় হচ্ছে গ্রাফটা প্লট করেছি। এবার যখন T2 উষ্ণতায় প্লট করবো তখন গ্রাফটা আরেকটু উপর দিকে উঠবে, সেটাকে আমরা ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। T3 তে যখন উষ্ণতা করবো তখন হচ্ছে আরেকটু গ্রাফটা উপর দিয়ে উঠছে। তার মানে কি, এখানে আমরা উষ্ণতা দেখতে পাই যে তাহলে কি না, TA1 এর থেকে T2 বড়, আবার T2 থেকে T3 বড়। তাহলে উষ্ণতা যত বাড়ছে তাতে সমবরাবৃত্তটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এভাবে আমরা হচ্ছে পিভি বয়েল সূত্রে একটা গ্রাফ পেয়েছি। এবার আমরা যে পিভি ভার্সেস ভি গ্রাফ প্লট করি, হ্যাঁ, সেক্ষেত্রে কেমন হয় আমরা দেখব। বয়েল সূত্রে পিভি ভার্সেস পি যদি আমরা গ্রাফ প্লট করি, সেক্ষেত্রে আমরা এক্স অক্ষে হচ্ছে আমরা লিখছি পি প্রেসার, আর পিভি ইজ ইকাল টু হচ্ছে কনস্ট্যান্ট, পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট ধ্রুবক। এটাকে যদি আমরা হচ্ছে এরকমভাবে লিখি যে ভি, তাহলে ভি ইজ ইকাল টু কে ইন্টু 1/p। এবার এখান থেকে আমরা যদি ভি সমান হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে একটা সমীকরণ সঙ্গে তুলনা করি, ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি, এখানে সি নেই যদিও, সিটা নেই, তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স, এখানে এক্স সাথে কি হচ্ছে না, এক্স অক্ষের প্লট। তাহলে এটা একটা ধ্রুবক সমীকরণ, সরলরেখা সমীকরণ পুট করে। তাহলে পিভি ইজ ইকুয়াল টু কে যদি আমরা পুট করি তাহলে কনস্ট্যান্ট পিভির মানটা কী হবে, প্রত্যেকটা জায়গায় সমান হবে। হ্যাঁ, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সব প্রত্যেকটা জায়গায় সমান। তাহলে প্রেসারের সাথে এটা হচ্ছে একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আসবে। এবার আমরা হচ্ছে বয়েল সূত্রে একটা গাণিতিক সমস্যা সমাধান করি, যেখানে দেওয়া আছে যে 76 সেমি চাপে ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি গ্যাসের আয়তন 200 সিসি। উষ্ণতার পরিবর্তন না করে গ্যাসটির চাপ 38 সেমি করলে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে আমি ডাটাগুলোকে প্রথমে লিখে নিই। কী কী দেওয়া আছে না, প্রাথমিক চাপ P1 এটা দেওয়া আছে কত না 76 সেমি।
প্রাথমিক চাপ, তারপরে আছে প্রাথমিক আয়তন, যেটাকে আমরা লিখছি V1, সেটা দেওয়া আছে কত না 200 সিসি। এবার দেওয়া আছে অন্তিম চাপ P2 ইজিক্যাল টু 38 সেমি। তাহলে শেষ আয়তন বা অন্তিম যে আয়তনটা, শেষ আয়তনটা কত সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। শেষ আয়তনটা কত না V2 দিয়ে রিপ্রেজেন্ট করি সমান জিজ্ঞাসা। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বয়েল সূত্র থেকে যেটা জানি, যে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, তাহলে এই ডাটাগুলো তোমরা নোটিং করে নাও, ঠিক আছে? এই ডাটাগুলো নোটিং করলে আমি এখানে ক্যালকুলেশনটা করব। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি লিখব, যে বয়েলের সূত্র থেকে পাই কি পাই না P1 V1 ইজিক্যাল টু হচ্ছে P2 V2। এখান থেকে আমরা যেহেতু V2 বের করতে হবে, তাহলে V2 ইজিক্যাল টু P1 V1 ডিভাইড বাই P2। এবার ভ্যালুগুলো এখানে পুট করে দিই, এইটা আমি এখানে দেখাচ্ছি ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে P1 এর আমি হচ্ছে ভ্যালু বসাবো। তাহলে P1টা কত না P1 দেওয়া আছে 76, তাহলে 76 ইন্টু V1টা কত না 200 ডিভাইড বাই P2 কত না 38। তাহলে এটা দিয়ে আমি কেটে দিই 2 দিয়ে, তাহলে হয়ে গেল কত 8 দেখুন 76, তাহলে হয়ে গেল কত না 400। তাহলে আয়তনের ইউনিটটা কত হবে, যেহেতু আমার সিসি দেওয়া আছে তাহলে এটা হয়ে যাবে সিসি। দেখুন অঙ্কটা একবার ঠিক। তাহলে চাপ দেওয়া ছিল P1 76 সেন্টিমিটার, প্রাথমিক আয়তন দেওয়া ছিল V1 200 সিসি, অন্তিম চাপ দিয়েছিল P2 38 সেন্টিমিটার, আর দিয়েছিল শেষ আয়তন, এটা বের করতে আমাদেরকে হবে। তাহলে বয়েল সূত্র কখন আমরা ইউজ করব, যখন হচ্ছে উষ্ণতা স্থির থাকবে। এখানে বলাই আছে যে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে বয়েলের সূত্রটাকে অ্যাপ্লাই করবো। যদি আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করলাম যে P1 V1 সমান হচ্ছে P2 V2, তাহলে V2 ইকুয়াল টু কত না P1 V1 বাই P2। এবার আমরা কী করছি, এখানে ডাটাগুলোকে জাস্ট পুট করলাম, দিয়ে ক্যালকুলেশন করলে আমার আসছে 400 সিসি। তাহলে কী হলো না এটা হচ্ছে গ্যাসটির অন্তিম আয়তন। এবার আমরা 2 নম্বর গাণিতিক উদাহরণে আসি। এখানে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি হচ্ছে কি, যে একটি বেলুনের ভিতর 760 মিমি চাপে 1110 সিসি গ্যাস আছে। বেলুনটাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, সেখানে বায়ুর চাপ 740 মিমি। উষ্ণতা স্থির থাকলে এজন্য বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে আমরা দেখি নিই, আমরা বেলুনের ছবি একটা বোঝার জন্য ড্র করে নিই। তাহলে মনে করে এখানে গ্যাস আছে, হ্যাঁ, সেই গ্যাসটা কত আছে এখানে না 110 সিসি। কত চাপে আছে না 760 মিমি। যখন এটাকে আমরা পাহাড়ের চূড়াতে নিয়ে গেলাম, এখানকে নিয়ে গেলাম, তখন এখানে চাপটা প্রেশারটা কত, চাপ কত হয়ে গেছে তখন 740 মিমি। তাহলে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব, তারপর আমরা বয়েলের সূত্র, যেহেতু উষ্ণতা স্থির, আমরা বয়েলের সূত্র নিয়ে এটা কী পরিবর্তন হচ্ছে দেখব। তাহলে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতা হচ্ছে স্থির, তাহলে উষ্ণতা T স্থির, সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। তার আগে আমরা দেখে নেব যে প্রাথমিক চাপ P1 কত দেওয়া আছে না 760 মিমি, V1 কত দেওয়া আছে না 110 সিসি, P1 V1। তাহলে প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন। এবার আমরা আসছি অন্তিম চাপ, মানে হচ্ছে P2, অন্তিম চাপকে আমরা P2 বলি। অন্তিম চাপ কত দেওয়া আছে না 740 চাপে কী হবে মিমি, দেওয়া বলা আছে এখানে মিমি। তাহলে আমাদেরকে বের করতে হবে যে V2 সমান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কী পাই, তাহলে আমি একটু মুছে দিই এখানে। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কী পাচ্ছি, তাহলে P1 V1 সমান P2 V2, যেহেতু স্থির আছে, তাহলে এখান থেকে আমরা V2 ক্যালকুলেট করতে হবে। তাহলে V2 যদি ক্যালকুলেট করতে হবে, তাহলে V2 ডান দিকে আছে, তাহলে অতএব V2 সমান করে লিখবো না P1 V1 বাই P2। তাহলে P1 এর মান কত দেওয়া আছে 760 ইন্টু V1 কত না 110 ডিভাইড বাই P2 মান হচ্ছে 740। এটাকে যদি আমরা কাটাকাটি করে নিই, তাহলে ফার্স্ট আমরা 0 0 কেটে নিলাম, দিয়ে এখানে আমরা 2 দিয়ে গেছে, তাহলে হচ্ছে 38, এটা 2 দিয়ে গেলে হচ্ছে 37। এবার এটা দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা হচ্ছে তোমার 30। তাহলে 38 ইন্টু 30, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে নিই, তাহলে আমাদের আসবে হচ্ছে 1140। যেহেতু আয়তন কী আছে, তাহলে আয়তন হবে কি, আয়তন হবে সিসি।
সিসি। তাহলে এইটা কিন্তু আমাকে অ্যান্সার কিন্তু চাইনি, আমাকে বলছে যে উপরে গেলে আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে আয়তনটা তো এত হলো, তাহলে কতটা কমলো বা বাড়লো সেটা আমাকে বের করতে হবে। তাহলে পাহাড়ের চূড়ায় বেলুনটির আয়তন কত হচ্ছে, পাহাড়ের চূড়ায় বেলুনটির আয়তন হচ্ছে 1140 সিসি, কিন্তু বেলুনটির আয়তনে তাহলে বৃদ্ধি কতটা হয়েছে, অতএব আয়তনের বৃদ্ধি সমান কত, তাহলে আয়তন কত এখন হয়েছে না 1140, আগে কত ছিল না -1110। এটা যদি আমরা করি নিই তাহলে এখানে আমার বস্তা কত না 30 সিসি। এইটি হচ্ছে আয়তন বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এবার আমরা নেক্সট হচ্ছে চার্লসের সূত্র। চার্লস সূত্র 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লসের সূত্রটি দিয়েছিলেন। তো সূত্রটা কি আমরা একটু দেখে নিই। সূত্রটা হচ্ছে কি, যেহেতু চার্লস আছে তাহলে কি আছে মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে স্থির চাপে বা চাপ স্থির থাকবে। তাহলে স্থির চাপে কী হবে না, স্থির চাপে নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের যে আয়তন সেটা প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে যেমনভাবে প্রথমে আমি বৃদ্ধি বা হ্রাস কথাটি উল্লেখ করেছি, শেষের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি বা হ্রাস কথাটি লিখতে হবে। যদি হ্রাস বা বৃদ্ধি লেখা হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কেটে দেওয়া হবে। এবার এখানে সূত্রটি আমি ব্যাখ্যাতে আছি। সূত্রটি ব্যাখ্যাতে এখানে একটা কথা বলা হয়েছে যে 1/273 অংশ। ব্যাখ্যা কি আছে যে এখানে একটা কথা বলা হয়েছে যে 1/273 অংশ। এই 1/273 অংশ যে ভগ্নাংশটা সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি এটা না, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাকে বলা হচ্ছে যে ভলিউম কোএফিসিয়েন্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে যে সব গ্যাসের ক্ষেত্রে এই যে গুণাঙ্কের মানটা হচ্ছে সমান। এবার আমি বয়েল সূত্রে ব্যাখ্যা করতে আমি কিছু ধরে নিই। মনে করি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের হচ্ছে আয়তন V0। ঠিক আছে, আচ্ছা এবার চাপ যদি স্থির থাকে সেক্ষেত্রে চাপের সূত্র অনুযায়ী তাহলে আমি লিখব যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন কত হবে না, আয়তন হবে মানে যেটা হচ্ছে বাড়বে, আয়তন বাড়বে কত না V0 × 1/273। এটি মানে V0/273। তাহলে যে 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে হচ্ছে V0/273। এবার আমি যদি বলি তাহলে কতটা বেড়ে কত হলো, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের তাহলে আয়তন কত হলো না, আয়তন হলো তাহলে ছিল কত, প্রথমে ছিল V0, বেড়ে কত হলো না V0 × 1/273। এবার এটা যদি আমি কমন নিয়ে নিই V0 তাহলে কত আসছে না 1, V0 কমন নিলে 1, এখানে V0 আছে 1 + 1/273। এবার সিমিলারলি আমি করি যে 2 ডিগ্রির জন্য কত হচ্ছে, যদি কত হচ্ছে তাহলে আমি দেখতে পাবো কত V0 কমন নিয়ে নিই একবারে, তাহলে 1 + 2/273। এবার আমি 3-এর জন্য যদি দেখি 3 ডিগ্রির জন্য কত হচ্ছে, সেক্ষেত্রে আমি দেখতে পাবো কত না V0 × 1 + 3/273। একইভাবে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে, তাহলে আমরা লিখতে পারি যে VT = V0 × 1 + T/273, এখানে হচ্ছে সেন্টিগ্রেড। এবারে যদি আমরা হচ্ছে এটাকে মাইনাস চাই, যদি বৃদ্ধি করেছি হ্রাস করি তাহলে হ্রাসের ক্ষেত্রে কত হবে, যদি উষ্ণতা হ্রাস পায় তাহলে হ্রাসের ক্ষেত্রে যদি উষ্ণতা হ্রাস পায় সেক্ষেত্রে কি লিখবো V - T = V0 × 1
মাইনাস টি আপন 273। আচ্ছা, এই গেল। এবার আমরা দেখে নিই যে রিলেশনটা কীভাবে আসছে। এখানে এখানে তাহলে আমি কী করছি, এটাকে একটু সলিউশন করে নিই। তাহলে এটাকে আমি কী করছি না, V0 ইন্টু 273 প্লাস টি। এবার একটা রিলেশন এখানে দেখতে হবে যে সেলসিয়াস স্কেলের সাথে যে কেলভিন স্কেল তার কি সম্পর্ক রয়েছে, ক্যাপিটাল টি আর ছোট টি এর মধ্যে কি সম্পর্ক রয়েছে। ক্যাপিটাল টি সমান হচ্ছে কত, এটা কেলভিন, 273 প্লাস স্মল টি ডিগ্রি সি। তাহলে এখানে আমি তাহলে এটার জায়গায় পুট করতে পারি কত না, V0 ইন্টু ক্যাপিটাল টি বাই 273। তাহলে এভাবে আমি যদি হচ্ছে এখানে টি এর জায়গায় 1 বসাই, টি এর জায়গায় যদি 1 বসে তাহলে V1 ইজিক্যাল লিখতে পারি V0 ইন্টু T1 বাই 273। আবার যদি আমি লিখি যে V2 এর ক্ষেত্রে হলে কত হবে না, V0 ইন্টু T2 বাই 273। এইভাবে আমি সিমিলারলি এটাকে কী করতে পারি, অতএব V1 বাই V2 ইজিক্যাল টু, আমি কি লিখবো Q1 বাই V2 ইজিক্যাল টু V0 T1 বাই 273। তাহলে V2 মানটা কী হবে, এটা উল্টে যাবে, তাহলে 273 বাই V0 ইন্টু T2, 273 কেটে যাবে, V0 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কী পেলাম যে V1 বাই V2 ইজিক্যাল টু কত না T1 বাই T2। এটাকে লিখতে পারি যে V1 বাই T1 এখানে চলে গেল V2 বাই T2 সমান আমরা কি লিখতে পারি এটাকে, যে অতএব V1 বাই T1 সমান হচ্ছে ধ্রুবক বা V বাই T সমান হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে আমরা লিখতে পারি যে V ভ্যারিসাস T কখন, যখন হচ্ছে P স্থির। এইটি হলো বয়লের সূত্রের আরেকটি গাণিতিক রূপ। এখানে আরেকটু আলোচনা করব যে যদি হচ্ছে চাপ স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। এটি হচ্ছে চাপ সূত্রের বিকল্প রূপ। আচ্ছা, এবার আমরা হচ্ছে চাপ সূত্রের ভি এবং টি আয়তন এবং হচ্ছে পরম উষ্ণতার সাথে যে গ্রাফ লেখচিত্র সেটি আমরা অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে এদিকে আমরা হচ্ছে কি টেম্পারেচারকে আমরা এক্স অক্ষে নিয়েছি আর ওয়াই অক্ষে আমরা নিয়েছি আয়তন। এবার আমরা যদি প্লট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা 0, এটাকে মূল বিন্দু হচ্ছে 0 0, এখানে যখন আমরা টেম্পারেচারটাকে আমি রেখেছি 101 কেলভিন 2, তাহলে আস্তে আস্তে কী হচ্ছে, এটা কি প্রেশারগুলো আস্তে আস্তে হচ্ছে বাড়ছে। মানে এখানে হচ্ছে টেম্পারেচার যখন বাড়ছে তাহলে কী হচ্ছে, ভলিউমও তার সাথে সাথে কিন্তু বাড়ছে। যত টেম্পারেচার বাড়ছে ভলিউম বাড়ছে, টেম্পারেচার বাড়ছে ভলিউম বাড়ছে, এরকম আমরা একটা গ্যাস পাচ্ছি। এবং এটা হচ্ছে মূলবিন্দুতে ঠিকবে না, কেন না মূলবিন্দুতে পৌঁছে গেলে এখানে যে কোনো গ্যাসের আয়তন কী হচ্ছে, শূন্য হয়ে যায়। হ্যাঁ, যে কোনো গ্যাসের আয়তন এবং চাপ এখানে শূন্য হয়ে যায়, কিন্তু বাস্তবে সেটা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। এটা শুধুমাত্র তত্ত্বগতভাবে সম্ভব। এটা আমাদের একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এটাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল কনসেপ্ট। সেটাকে ভালো বোঝার জন্য আমি একটা এখানে সেন্টিগ্রেডের সাথে হচ্ছে এখানে আমি হচ্ছে ভি এর আয়তনের হচ্ছে গ্রাফ প্লট করেছি। এখানে দেখা যাচ্ছে যে এইটা কি হচ্ছে না, এখানে হচ্ছে -273°C এই উষ্ণতায় এখানে যে কোনো গ্যাসের আয়তন এবং হচ্ছে চাপ কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যালি দেখাবো যে কীভাবে হচ্ছে। আমরা যখন উষ্ণতা হ্রাস হয় সেখান থেকে আমরা পেয়েছিলাম যে V মাইনাস টি ইজিক্যাল টু আমরা পেয়েছিলাম যে V0 ইন্টু 1 মাইনাস টি আপন 273। এবার আমরা V0 ইন্টু 1 মাইনাস এই টি এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই তাহলে টি এর জায়গায় কত বসাবো না, টিটা এটা হচ্ছে কত -273। হ্যাঁ, তো এটাই আমরা 273 বসিয়ে দিই তাহলে কত আসছে 273/273। তাহলে এখানে আমরা কি আসছে ইন্টু 0, তাহলে হচ্ছে 0। তাহলে এটা দেখতে পাচ্ছি তত্ত্বগত হবে, মানে গাণিতিকভাবে হচ্ছে কি, গাণিতিকভাবে মানটা হচ্ছে আয়তন শূন্য। হ্যাঁ, যেটা আমরা এখানে যদি আমরা পরে এটাকে জানবো যে 0 কেলভিন, এটা হচ্ছে আমরা কত না -273°C বরাবর। এটা খুব নিখুঁতভাবে ভ্যালু আসে কত না -273.16 সেন্টিগ্রেড। আচ্ছা, তারপরে তাহলে আমরা দেখলাম যে -273°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং তার আয়তন কী হয়ে যায় না
শূন্য হয়ে যায়। এটা আমরা দেখলাম গাণিতিকভাবে দুটোই শূন্য হয়ে যায়। তাহলে এবার আমরা দেখবো যে তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলছে, না যে উষ্ণতায় কোনো গ্যাসের কি হচ্ছে না আয়তন বা চাপ গণনা অনুযায়ী, কথাটা কি বললাম না গণনা অনুযায়ী যদি শূন্য হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই উষ্ণতাকে আমরা বলবো যে পরম শূন্য উষ্ণতা। গণনা যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতার চেয়ে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। তার মানে কত, না -273°C। এটাকে নির্ভুলভাবে যদি বলি হচ্ছে -273.1 সেন্টিগ্রেড। এই উষ্ণতা হচ্ছে থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত, যদি পরীক্ষা আসে তাহলে আমরা লিখবো -273°C। নির্ভুলভাবে হচ্ছে কত, না -273.16°C। ঠিক আছে, এবার আমরা দেখব যে উষ্ণতার পরম স্কেল। এবার আমরা আসছি উষ্ণতার পরম স্কেল। এটা হলো হচ্ছে কি, না হচ্ছে অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচার। এটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল। এখানে ডেফিনেশনটা আমরা দেখে নেবো, যেটা আমাদের পরীক্ষায় লিখতে হবে যে উষ্ণতার যে স্কেলে -273°C জিরো ধরে উষ্ণতা মাপা হয় এবং যে স্কেলে প্রতি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সমান তাকে উষ্ণতার পরম স্কেল বলে। এখন এই স্কেলটি কে দিয়েছিলেন, না এই স্কেলটি দিয়েছিলেন লর্ড কেলভিন, সর্বপ্রথম দিয়েছিলেন। একেই বলা হচ্ছে যে অনেক সময় বলা হয় যে কেলভিন স্কেল অফ টেম্পারেচার। একে অনেক সময় বলা হয় কেলভিন স্কেল অফ টেম্পারেচার। এখানে কি করা হয়, না এই স্কেলে জলের হিমাঙ্ক এবং যে স্ফুটনাঙ্কের মধ্যে সমান 100টা ভাগ করা থাকে। তাহলে হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে 100টা সমানভাবে ভাগ করা থাকে। এইভাবে একটা স্কেল তৈরি করা হয়েছে, যেটা ফিজিক্সের ক্ষেত্রে মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্কেল। আচ্ছা, আমরা তাহলে বয়েল এবং চার্লসের সূত্র পড়ে নিয়েছি। এবার আমরা আসছি যে চার্লস এবং যে বয়েলের সূত্রের সমন্বয়, দুটোর মধ্যে আমরা সমন্বয় করে দেবো কী আছে। তাহলে সমন্বয় করতে গেলে আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে। সেটা আমরা প্রথমেই ধরে নেব বা মনে করে নিচ্ছি কি, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তন উষ্ণতা বলতে এখানে হচ্ছে পরম উষ্ণতা। এই কথা লিখতে হবে, পরম উষ্ণতা। এটাকে আমরা ধরে নিচ্ছি কত, এটা মনে করে হচ্ছে পি, আয়তন ভি, পরম উষ্ণতা হচ্ছে টি। এই যে পিভিটি, এই তিনটের মধ্যে আমরা রিলেশন দেখতে চাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে যদি উষ্ণতা স্থির থাকে, তাহলে আমরা বয়েল সেটা জানি, বয়েলের সূত্র। তাহলে যদি উষ্ণতা স্থির থাকে, তাহলে উষ্ণতা স্থির থাকলে কি হবে, বয়েল সূত্রানুসারে কি পাবো, যে ভি ভ্যারিসাস 1/p, যেখানে হচ্ছে কি না টি কনস্ট্যান্ট আর হচ্ছে গ্যাসের ভর, এগুলো ব্যাগে লিখতে হবে। আচ্ছা, এটা গেলাম। সেকেন্ড, চার্লসের সূত্র থেকে আমরা কি পাবো, চার্লসের সূত্র থেকে পাই আমরা চাপ যদি স্থির থাকে, সেক্ষেত্রে আমরা রিলেশন দেখেছি যে কি দেখেছি, যে ভি ভ্যারিসাস টি। তাহলে এখানে আমরা কি, যখন হচ্ছে পি স্থির মানে হচ্ছে পিটা কি চাপ, এই দুটোকে যদি আমরা একটা সমীকরণ দিই, 1 নম্বর এই 2 করি, তাহলে এই দুটোকে আমরা যদি সমন্বয় করে নিই, তাহলে আমরা কী পাবো, এখানে একটু লিখে নিই। তাহলে সমন্বয় করলে আমরা কী পাচ্ছি, এটা 1 ও 2 সমন্বয় করে পাই, কী পাবো, তাহলে ভি ভ্যারিসাস টি/পি, এটাকে অনেক সময় আমরা বলি যে চাপ এবং হচ্ছে উষ্ণতা কি পরিবর্তিত হলে আমরা পাই, চাপ এবং উষ্ণতা পরিবর্তিত হলে আমরা পাই, বা অনেক সময় এটাকে বলা হয় যে যৌগিকভেদের উপপাদ্য অনুসারে লেখা যায়, আচ্ছা, এটাকে আমরা দেখি একটু সিম্পলিফাই করে, তাহলে কি আসছে এখানে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি/পি। এটাকে তুলতে গেলে একটা কী লাগাতে হবে, কনস্ট্যান্ট লাগাতে হবে। এবার আমরা কী করছি এটাকে, বা পিভি ইজ ইকুয়াল টু আমরা বললাম কেটি। তাহলে এটা কী পাচ্ছি আমরা, একটা সমীকরণ। তাহলে এখানে সমন্বয় করে এটা পেলাম। এটাকে যদি একটু সিম্পলিফাই করে নিই, তাহলে বা পিভি/টি ইজ ইকুয়াল টু কে, এখানে হচ্ছে ধ্রুবক, কেটা কি, এটা হচ্ছে ধ্রুবক। এবার আমরা যদি সিমিলারলি এরকম গ্যাস নিতে থাকি, যেটা চাপ মনে করা হচ্ছে P1, হ্যাঁ, গ্যাসের আয়তন V1, পরম উষ্ণতা T1, আর একটা গ্যাস
এবার চাপ হচ্ছে P2, আয়তন V2, টেম্পারেচার T2। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি রিলেশনটা, এটা তাহলে পেতে পারি আমরা হচ্ছে P1 V1/T1, এখান থেকে আমরা পেতে পারি হচ্ছে P2 V2/T2, এরকম করে আমরা দেখতে পারি। তাহলে এখানে আমরা সেটা লিখবো যে P1 V1/T1 সমান P2 V2/T2 ইজিক্যাল টু কে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা এটা হলো চার্লস এবং বয়েল সূত্রের সমন্বয়, চার্লস ও বয়েল সূত্রের সমন্বয়। যাই হোক শিক্ষার্থীরা, আজকের মতো যে বিষয়টা ছিল একটু আলোচনা করলাম। এখন অনেক কিছু জিনিস রয়ে গেল, তো একদিনে তো আলোচনা করা সম্ভব নয়, আর সব আলোচনা করলে তোমরা এটাকে ভালোভাবে নিতে পারবে না। তাই পরবর্তীকালে আরও ভিডিওগুলো আসবে। তোমরা এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। হ্যাঁ, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যদি শিক্ষার্থীরা চ্যানেলটিকে আপডেট করে না থাকো, সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়ার যে বেল আইকন সেটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমরা সহজে দেখতে পাও।